ছোটবেলায় আমরা অনেকেই পাঠাভ্যাসে প্রবল অনীহা অনুৎসাহিতার দ্বারা আচ্ছন্ন ছিলাম, এ কথা বলার অপেক্ষা রাখে না, যদিও সকলেই তেমন নয়। এই ছেলেটি প্রথমাবধি প্রবল বিদ্যানুরাগী, স্মৃতিধর ও মস্তিষ্কের আকারও সমবয়সীদের তুলনায় বেশ বড়। শরীরের উচ্চতা বেশ কম। মাথায় এক বিশাল আকার ছাতা নিয়ে বিদ্যালয়ে তার যাতায়াতের পথে তাকে দূর থেকে দেখলে মনে হতো যেন একটা ছাতা চলে যাচ্ছে রাস্তা দিয়ে। প্রবল জ্ঞান পিপাসু এই ছেলেটিকে সহপাঠীরা তার বড় মাথাকে উদ্দিষ্ট করে বলতো যশুরে কই ও তার অপভ্রংশে কসুরে জয়ী। সে কথা শুনে এই প্রবল বিদ্যানুরাগীও আর 5টা বই পোকার মতো শান্ত ও স্থির থাকতে পারত না। ভীষণ রাগে তার তোতলামিটা, যেটা অল্প বিস্তর বর্তমান ছিল, সেটা বেড়ে প্রবল হয়ে উঠত। তার এই প্রবল ক্রোধ পরবর্তীকালে প্রমাণ করেছিল তার অসীম আত্মমর্যাদা জ্ঞানের উপস্থিতিকে। একাগ্রতা অধ্যবসায় কোনো কিছুতেই কম যায় না ছেলে। পাছে ঘুম এসে পাঠ অধ্যয়নে ব্যাঘাত ঘটায়, জানালার পাল্লার সাথে শিখা বা টিকি বেঁধে রাখিছে। অভাবের সংসারে আলো জ্বালানোর জ্বালানি সাশ্রয় রাস্তার ল্যাম্পপোস্টের নিচেই পড়াশোনা সেরে নেয়। উচ্চ ঈশ্বরে ব্যান্ড পার্টি সহযোগে বিশাল সমারোহে বরযাত্রী দল চলে গেল পাশ দিয়ে, জানলও না সে বাবার আর নিজের জন্য রান্নাও করে ছেলেটি। এই ছেলেটি কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, জ্যোতিষ এবং ন্যায়শাস্ত্রে অসীম পাণ্ডিত্য অর্জন করে। 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিদ্যাসাগর উপাধিটি শংসাপত্রেই অর্জন করে। আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কর্মস্থল সুদূর কলকাতা থেকে ফিরে বাবার কাছে শুনলেন বাড়িতে এঁড়ে বাছুর হয়েছে। শুনেই তিনি গোয়ালের দিকে যেতে উদ্যত হলেন। তিনি জানতেন বাড়িতে একটি গাভী সন্তান সম্ভব ছিল। বাধা দিয়ে বাবা জানালেন, গোয়ালে নয়, বাড়িতেই এঁড়ে বাছুর রয়েছে। সম্বিত ফিরল ঠাকুরদাসের। তাই তো, তাঁর স্ত্রীও তো সন্তান সম্ভব ছিল। কে জানতো যে সেই এঁড়ে বাছুর নিয়েই কতদিন কত যুগ বাদে কোন এক অকিঞ্চিতকর কিছু কথা সাইটে লিখে আরো অকিঞ্চিতকর কেউ ধন্য মনে করবে নিজেকে। ছেলে বড় হলো, 9 বছর বয়স। শিক্ষা লাভের জন্য বাবা ঠাকুরদাসের সাথে বেরিয়ে পড়ল সুদূর কলকাতার পথে, হেঁটেই। বর্তমান পশ্চিম মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত বীরসিংহ গ্রাম থেকে কলকাতার দূরত্ব নেহাত কম নয়। যাওয়ার পথে রাস্তার ধারে সিলের মতো আকৃতির প্রথিত প্রস্তরখণ্ডে লেখা ইংরেজি সংখ্যা একবার দেখেই শিখে নিল ছেলেটি, যা কিনা আগে কখনো দেখেনি সে। এমনকি পথেই বাবার কাছে শিক্ষা প্রাপ্তির পরীক্ষা দিয়ে উত্তীর্ণও হলো সে। বয়স হলো 15 বছর। দিনময়ী দেবীর সাথে বিয়ে হলো। তৎকালীন সময়ে এই বয়সে বিয়ে হওয়াটা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই মা ভগবতী দেবীকে দেবী মায়ের মতো শ্রদ্ধা করত ছেলেটি। প্রবল দুর্যোগের রাতে মায়ের আহ্বান শুনে ঊর্ধ্বতনের সামনে পদত্যাগপত্র ছুঁড়ে দিয়ে কলকাতা থেকে ফেরার পথে দামাল দামোদরের বুকে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করেনি সে। তিনি বিদ্যাসাগর কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন 1841-এর 29 ডিসেম্বর। 1820-এর 26 সেপ্টেম্বর জন্মদিন। এত অল্প বয়সে গুরুত্বপূর্ণ পদে আসার কারণ কলেজের সেক্রেটারি জি.টি. মার্শালের সুপারিশ। অবশ্যই তিনি সেই সুপারিশ যোগ্য ছিলেন। 1846-এ সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের পদে যোগ দেন। 1848-এর জুলাই মাসে
চাকরি ছেড়ে দেন সম্পাদক রসময় দত্তের সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিধানে এক মূল্যবান রিপোর্ট পেশ সংক্রান্ত বিষয়ে মতবিরোধের কারণে। পুনরায় ফোর্ট উইলিয়াম কলেজে যোগ দেন, তবে প্রধান কর্ণিক হিসাবে। 1850-এ সাহিত্যের অধ্যাপক হন। স্বাধীনভাবে পূর্ণ উদ্যমে কাজের সুযোগ পেয়েই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধনে সংস্কারমূলক কাজে মন দেন। কর্তৃপক্ষ কর্মনিষ্ঠা, অধ্যবসায় ও কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে বেতন দ্বিগুণ বাড়িয়ে দেন। তৎকালীন যুগে সেটা হয় 150 এর স্থলে 300 টাকা। বিদ্যালয় পরিদর্শক হিসেবে গ্রামে গ্রামে হেঁটে ও পালকি যোগে ভ্রমণকালে ভীষণ মর্মপীড়া অনুভব করেছেন, অসীম কুসংস্কার ও অশিক্ষা প্রত্যক্ষ করে। নারী শিক্ষার প্রসারে তিনি প্রাণপাত করেছেন। সমাজে অবহেলিত, লাঞ্ছিত নারী জাতির তথা সমগ্র সমাজের কল্যাণে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ করান 1856-র 26শে জুলাই। বাল্যবিবাহ ও বহু বিবাহ প্রথাও রদের ব্যবস্থা করেন তিনি। এত সব কর্মমুখিনতার পাশাপাশি তিনি সংস্কৃত, হিন্দি, ইংরাজি ভাষা থেকে অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। রবীন্দ্রনাথের মতো প্রকৃত জহুরির চোখে তাই তিনি বাংলা গদ্যের জনক। সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি, কথামালা, বর্ণপরিচয়, আখ্যান মঞ্জরি, বোধোদয় সবই তাঁর অমর সৃষ্টি। বাংলা লিপির সংস্কারেও তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। 1864-তে বিদ্যাসাগর ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হন। 1880-তে তাকে ভারত সরকার CIE উপাধিতে সম্মানিত করে। 1891-এর 29শে জুলাই জীবনাবসানের আগে সর্বদা সমাজ ও পরের উপকারী ব্রতে মানুষটিকে স্বার্থপরতার জঙ্গল থেকে পালিয়ে প্রকৃতির নিষ্কলুষ সান্নিধ্যধন্য সাঁওতালদের মাঝে কর্মটাঁড়ে কাটাতে হয়েছে। সাঁওতালদের শিক্ষা ও উন্নয়নেও তিনি অশেষ অবদান রেখে গেছেন। এই প্রকৃত মানব শিশুর অভিমানী ব্যথিত হৃদয়ে শেষের সময়ে বন্ধু মাইকেল মধুসূদন দত্ত ছাড়া হয়তো আর কারো স্মৃতির অবশেষ ছিল না। তাঁর আলোয় আলোকিত সমাজের একজন হিসেবে তাঁর কাছে চির ঋণ স্বীকার করি।